স্টেডিয়াম পাড়া বৈশাখের প্রথম দিন ফেডারেশনগুলোতে নেই কোনো প্রাণ। হ্যান্ডবল, উশু, কারাতে, রোলার স্কেটিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস কিংবা কাবাডি সব ফেডারেশনের মূল ফটকেই ঝুলছে তালা। এমন শূন্যতায় অনিশ্চিত ভবিষ্যৎ পার করছে দেশের ক্রীড়াঙ্গন। অদৃশ্য এক ভাইরাস যার প্রভাবে আবারও থমকে গেছে দেশের ক্রীড়াঙ্গন। যদিও সদ্য শেষ হওয়া নবম বাংলাদেশ গেমস চলাকালীন সময়ে অ্যাথলিটদের পদচারণায় মুখরিত ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রাঙ্গণ, তবে দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে বড্ড অচেনা স্টেডিয়াম পাড়া। স্টেডিয়াম পাড়ায় প্রবেশ করতে দেখা যায় ফটকে ঝুলছে তালা। করোনার ভয়াল থাবায় জনশূন্য স্টেডিয়ামের চারপাশ, যেখানে সময় সংবাদের লেন্স খুঁজে নেয় শুনশান নীরবতার এক অন্যরকম চিত্র। হ্যান্ডবল, উশু, কারাতে, রোলার স্কেটিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস কিংবা কাবাডি সব ফেডারেশনের মূল ফটকের সামনে রাজ্যের নীরবতা। শেখ রাসেল রোলার স্কেটিং এর পাশেই পল্টন ময়দান মাঠ, যেখানে বরাবরই ক্রিকেট ফুটবল খেলায় মেতে ওঠে তরুণরা। সেই মাঠও যেন শূন্য, মরুভূমিতে রূপ নিয়েছে। এমন দৃশ্যটা অবশ্য কারোই কাম্য নয়। কদিন আগেই বাংলাদেশ গেমসে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে স্টিক আর বলের লড়াইয়ে ছিল জমজমাট, সেখানেও জনশূন্য। অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে স্টেডিয়ামের সামনের বাগান বিলাস ফুলগুলো। দাবা, ভারোত্তোলন, সাইক্লিং ফেডারেশন কিংবা জাতীয় টেনিস কমপ্লেক্সেও শুনশান নীরবতা। সব মিলিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রীড়াঙ্গনে আবারও কালো মেঘ বিরাজমান। করোনাকালের অনিশ্চিত সময় কাটিয়ে আবারও ক্রীড়াঙ্গনে প্রাণ চাঞ্চল্য ফিরবে, এমনটাই প্রত্যাশা সবার। দীপু, সময় সংবাদ, ঢাকা। এদিকে কঠোর লকডাউনে ক্লাবগুলোতে বন্দি জীবন কাটাচ্ছে প্রিমিয়ার লিগে অংশ নিয়ে ফুটবলাররা। যদিও প্রথম রমজান ও পহেলা বৈশাখের দিনটা পরিবারের সান্নিধ্যে কাটাতে পারলে অন্যরকম অনুভূতি প্রকাশ পেত বলে মনে করেন ফুটবলাররা। এদিকে বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্বের জন্য শতভাগ প্রস্তুত তারা, তবে পরিস্থিতি বিবেচনায় শিগগিরই লিগ শুরু করার দাবি জানিয়েছেন খেলোয়াড়রা। লকডাউনের মধ্যেই বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। করোনার দ্বিতীয় ঢেউ মহামারী আকারে রূপ নেয় একেবারে প্রাণহীন নতুন বছরের প্রথম দিন, যার আঁচ পড়েছে ক্রীড়াঙ্গনেও। প্রিমিয়ার লিগে অংশ নেওয়া ক্লাবগুলোতেও যেন শুনশান নীরবতা। কঠোর লকডাউন থাকায় ক্লাব প্রাঙ্গণেই একরকম বন্দি খেলোয়াড়রা। গেল 7 এপ্রিল প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ছিল, কিন্তু লকডাউনের কারণে তা ভেস্তে যায়। যদিও লিগ সামনে রেখে রুটিন মাফিক অনুশীলন আর ক্লাব সদস্যদের সঙ্গে খোশ গল্প করে সময় পার করছেন ফুটবলাররা। তবে পেশাগত কারণে ফুটবলাররা নিজ নিজ ক্লাবে থাকলেও নববর্ষের প্রথম দিনে পরিবারের সান্নিধ্য পেলে অন্যরকম অনুভূতি প্রকাশ পেত বলে মনে করেন বিপু, সজীব, সোহেল রানারা। পয়লা বৈশাখে এইটাই প্রথম আমাদের জন্য। আর লকডাউনটা আসলে এরকম ফাঁকা ঢাকা কখনো দেখি নাই। এটা সত্যিকার অর্থে আসলে একটা নতুন ঢাকার মতো মনে হচ্ছে। আর আমরা আশা করব যে আমাদের এই সব কিছু এই দূর হয়ে যাক এবং আমরা যেন খুব তাড়াতাড়ি মাঠে ফিরতে পারি। ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া আমরা একদম বাইরে যাচ্ছি না, কেউ যাইতেছে না একদম, সব ক্লাবের ভিতরে। আর খুব বিরক্তকর একটা জিনিস, মনে করেন গৃহবন্দী আর কি, গৃহবন্দী থাকা। লকডাউন, পয়লা বৈশাখ, ফার্স্ট রমজান সব কিছু মিলে এইবারই ফার্স্ট মনে করেন যে ফেস করতেছি আমরা এরকম একটা সময়, এরকম একটা দিন। তো খারাপ না, ভালোই, আলহামদুলিল্লাহ। করোনার কারণে গেল বছর একটা বড় সময় স্থবিরতা নেমে এসেছিল দেশের ক্রীড়াঙ্গনে। যদিও এবার কঠিন পরিস্থিতির মাঝেও নবম বাংলাদেশ গেমস সফলভাবেই শেষ করতে সক্ষম হয় আয়োজকরা। গেমসের পরপরই লিগ শুরুর পরিকল্পনা ছিল বাফুফের, কিন্তু পেশাদার লিগ কবে মাঠে গড়াবে এমন প্রশ্ন ফুটবলারদেরও। হঠাৎ করে লকডাউনের কারণে প্লেয়ারদের ভিতরে একটা আসলে খুব অস্থিরতা ভাব শুরু হয়েছে, যে আসলে বাড়িও দেখতে পাচ্ছি না, আমরা এখানে খেলাও চলতেছে না। আমাদের চলাফেরার জন্য সব খুব কষ্টকর হচ্ছে এবং আমাদের ধরেন খেলাটা শেষ হয়ে গেলে আমাদের জন্য সবার জন্যই ভালো হতো। ওয়ার্ল্ডের সব জায়গায় লিগ হচ্ছে, শুধু আমাদের লিগটাই এখন পর্যন্ত অনিশ্চিত, কারণ আমরা এখনও জানি না যে আমাদের লিগ কবে হবে, কি হবে না হবে। কোনো পরিকল্পনা ছাড়াই আমরা শুধু প্র্যাকটিস করতেছি। নির্মল বিনোদনের মাধ্যম ক্রীড়াঙ্গন। করোনার আধার কেটে শিগগিরই আবারও ফুটবল ফিরবে তার চেনা রূপে, এমনটাই প্রত্যাশা ফুটবলারদের। দীপু, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেটের খবর। বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর প্রসঙ্গ। লঙ্কায় শেষ হলো বাংলাদেশ ক্রিকেট দলের 3 দিনের হোম কোয়ারেন্টাইন পর্ব। বৃহস্পতিবার থেকে দলীয় অনুশীলন শুরু করবে টাইগাররা। সোমবার কলম্বোতে পৌঁছানোর পর এক দফা করোনা টেস্টে বাংলাদেশ দলের সবাই নেগেটিভ আসেন। বুধবার আরেক দফা করোনা টেস্ট করা হয়েছে। রাতের মধ্যে নেগেটিভ ফলাফল আসলে শুক্র ও শনিবার পুরোদমে অনুশীলন করবে বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর 17 এপ্রিল ক্যান্ডিতে
নিজেদের মধ্যে 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তারপর আবারও 2 দিন অনুশীলন করে 21 এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের শেষ টেস্টে 29 এপ্রিল একই ভেন্যুতে মুখোমুখি হবে 2 দল। 4 মে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা এমার্জিং নারী ক্রিকেট দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশের নারীরা। তবে বাংলাদেশ নারী ইমার্জিং দলে নবীন ক্রিকেটারদের আধিক্য থাকার কথা থাকলেও সেখানে খেলেছে জাতীয় দলের একঝাঁক সিনিয়র ক্রিকেটার। তবে কি ঘাটতি আছে নারী ক্রিকেট দলের পাইপলাইনে? যদিও বিসিবি তা নাকচ করে দিয়ে জানিয়েছে জাহানারা সালমারা যেন অনুশীলনে থাকে, সেজন্যই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। সালমা জাহানারাদের এই উচ্ছ্বাসটা বাঁধনহারা। বাংলাদেশ ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে সিরিজ জিতেছে দাপট দেখিয়েই, যেটা সন্দেহাতীতভাবে গর্বের, সম্মানের। কিন্তু যে কোনো দেশের ইমার্জিং দলে তো খেলবে তাদের দেশের পাইপলাইনের উঠতি তারকারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের সালমা, রুমানা, জাহানারা, জ্যোতি, লতা সিনিয়র প্রায় সব ক্রিকেটারকে দেখে খটকা লাগতেই পারে। সালমারা ক্যারিয়ারের সায়ান্নে এসে ইমার্জিং ক্রিকেটার হন কি করে? তবে কি ছেলেদের মতো মেয়েদের পাইপলাইনেও আছে ঘাটতি? পাইপলাইনে প্রচুর খেলোয়াড় রয়েছে। আমরা এই যে বাংলাদেশ গেমসে, নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে অংশগ্রহণ করলাম, সেখানে কিন্তু আমরা 3টি দলে ভাগ করে আমাদের মেয়েদেরকে সেখানে টুর্নামেন্টটি হয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে প্রায় 100 জনের মতো নবীন খেলোয়াড় রয়েছে। তার মধ্যে থেকে বাছাই করেই আমরা আমাদের এই দলটি গঠন করেছি এবং আমাদের প্রবীণদের এবং যারা অভিজ্ঞ তাদের সঙ্গে নবীনদের মাঠে নামানোর মূল কারণটাই হচ্ছে তারা যেন সেই প্রবীণ এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা বাংলাদেশের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন তাদের কাছ থেকে তারা শিখতে পারেন। ইমার্জিং দলের মোড়কে জাতীয় দলকে খেলিয়ে দেয়া দেশের ক্রিকেটের ঊর্ধ্বমুখী গ্রাফ নির্দেশ করে না। পাইপলাইনে প্রচুর নারী ক্রিকেটার আছে বিসিবি এমন দাবি করলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সিনিয়ররা যেন অনুশীলনে থাকে, সেজন্য এমন উদ্যোগ জানালেন শফিউল আলম চৌধুরী নাদেল। সাউথ আফ্রিকার ইমার্জিং দলটি আমাদের দেশে যারা এসেছেন তাদের দলেও কিন্তু 6 থেকে 7 জন জাতীয় দলের খেলোয়াড় রয়েছেন। তারা সেই ম্যাচগুলোতে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের দেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে থাকেন এবং কি তারা কিন্তু আন্তর্জাতিক অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। তো স্বাভাবিকভাবেই তাদের দলটির সঙ্গে ভারসাম্য রক্ষা করার জন্য আমরা প্রবীণ নবীনের সমন্বয়ে আমরা দলটি সাজিয়েছিলাম। তারা যে সেই কাজটা ভালোভাবেই করেছেন, আমাদের অভিজ্ঞ এবং পুরাতন যারা তাদের পাশাপাশি নবীনরাও কিন্তু সেই টুর্নামেন্টে ভালো করেছে। 4 ম্যাচের সবকটিতে জিতে সিরিজ জিতেছে মেয়েরা। তবে সিনিয়র জুনিয়র অসম লড়াইয়ে জিতে আদতে জয়ের পূর্ণ স্বাদ কি পাচ্ছে বাংলাদেশ? প্রশ্নটা সবার। মেহেদি নাই, সময় সংবাদ, ঢাকা। জুয়াড়ির সঙ্গে যোগাযোগ রাখার অপরাধে এবার 8 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। আইসিসির 5টি নিয়ম ভঙ্গের অপরাধ উল্লেখ করেছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে টি-20-র জনপ্রিয় আসর, আইপিএল ও বিপিএল এর মতো ম্যাচেও দলের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগ তার বিরুদ্ধে। পাশাপাশি নিয়মিত জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ রাখতেন সাবেক জিম্বাবুয়ান অধিনায়ক। আকসুর কাছে এসবই স্বীকার করেছেন তিনি। ক্রিকেট দুনিয়ায় জুয়ারির কালো থাবা নতুন কিছু নয়। বুকিদের খপ্পরে পড়ে ক্যারিয়ার নষ্ট হয়েছে বহু প্রতিভাবান ক্রিকেটারের। এই তো সম্প্রতি শুধু জুয়ারের প্রস্তাব আইসিসিকে অবহিত না করায় 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার জুয়ারির ফাঁদে পা দিয়েছেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ হিথ স্ট্রিক। অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বলছে অনেকটা ইচ্ছাকৃতভাবেই জড়িয়েছেন এই কাজে। প্রথম অভিযোগ দেখানো হয়েছে আইসিসির কোড অফ কন্ডাক্টের 2.3.2 রুল ভঙ্গ করে দলের ভেতরের এমন কিছু তথ্য ফাঁস করেছেন যা জুয়ার কাজে ব্যবহার হয়েছে। যেখানে 2018 সালে বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ম্যাচ একই বছর জিম্বাবুয়ে, আফগানিস্তান সিরিজ, আইপিএল এবং আফগানিস্তান প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচের তথ্য ফাঁস করেছেন। পরের অভিযোগটিতে বলা হয়েছে সরাসরি কিংবা পরোক্ষভাবে 4 জন ক্রিকেটারকে বুকিদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, যেখানে ছিলেন একজন জাতীয় দলের অধিনায়কও। তৃতীয় অভিযোগে বলা হয় দুর্নীতিবাজদের সহযোগিতা করতে কোনো কিছুর উপঢৌকন নেয়া বা অর্থের বিনিময়ে তথ্য সরবরাহ করেছেন স্ট্রিক, যা আইসিসির নিয়মের পরিপন্থী।
পরের অভিযোগটি ছিল জুয়ারির প্রস্তাবের তথ্য আইসিসিকে না জানানোর, যেখানে আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল, পিএসএল এর পাশাপাশি 2017 সালে বিপিএল এর ম্যাচের তথ্য ফাঁস। তবে খটকা লাগে এখানেই। সাকিব আল হাসানের বিরুদ্ধে ওঠা অভিযোগেও ছিল 2017 সালের বিপিএল ম্যাচ পাতানোর প্রস্তাবের তথ্য আইসিসিকে না জানানো। তাহলে কি এই হিতশ্রী কি জুয়ারির সাথে সাকিবকে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন? সবশেষ অভিযোগটি ছিল আইসিসির তদন্তে সহযোগিতা না করা এবং শুরুতে সব তথ্য অস্বীকার করা, যার জন্য 8 বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত বাংলাদেশের বোলিং কোচ ছিলেন এই জিম্বাবুয়ান। তাছাড়া সমৃদ্ধ ক্রিকেট ক্যারিয়ারে 455টি আন্তর্জাতিক উইকেট রয়েছে এই পেসারের। যদিও শেষ পর্যন্ত সব অভিযোগই স্বীকার করেছেন হিতশ্রী, এমন খবরই জানিয়েছে আইসিসি। জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক আইসিসির দুর্নীতির এসব বিষয় সম্পর্কে অবগত আছেন, তাই তার বিরুদ্ধে কঠোর শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার টি-20 সিরিজের খবর। দুর্দান্ত জয় পেল পাকিস্তান ক্রিকেট দল। বাবর আজমের অনবদ্য সেঞ্চুরির দিনে রেকর্ড জয় পেয়েছে তারা। আগে ব্যাট করে স্বাগতিকরা 203 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে বাবর আজমের দাপুটে ব্যাটিংয়ে 9 উইকেটে দারুণ জয় পায় অতিথিরা। এই জয়ে 4 ম্যাচ সিরিজে 2-1 এগিয়ে গেল পাকিস্তান। ম্যাচ সেরা হয়েছেন বাবর আজম। সেঞ্চুরিয়ানে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে 108 রান যোগ করে ব্যক্তিগত তবে দুর্দান্ত ব্যাট করে 50 হাঁকিয়ে 63 রানে আউট হন মার্করাম। এরপর ভ্যান ডার ডুসেনের 34 ও অধিনায়ক ক্লেসেনের 15 রানের উপর ভর করে 5 উইকেটে 203 রানের বিশাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জিততে হলে 204 রান করতে হবে পাকিস্তানকে। এর আগে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই তাদের। সর্বোচ্চ 189 রান তাড়া করে জেতার রেকর্ড এদিন ভেঙেছেন ক্রিকেট বৃহস্পতি তুঙ্গে থাকা বাবর আজম। টি-20-র 50তম ম্যাচটি স্মরণ করে রাখেন প্রথম সেঞ্চুরি উদযাপনের মধ্য দিয়ে। টি-20-তে পাকিস্তানের হয়ে রেকর্ড 122 রানের ইনিংস খেলে বাবর আজম আউট হলেও রিজওয়ানের অপরাজিত 73 রানে 12 বল বাকি থাকতেই দাপুটে জয় পায় পাকিস্তান। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে দারুণ জয়ের দিনে বিরাট কোহলিকে পেছনে ফেলে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকার সিংহাসনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এক ধাপ নিচে নেমে 2 নম্বরে আছেন বিরাট কোহলি, আর অপরিবর্তিত থেকে 3 নম্বরে আছেন রোহিত শর্মা। প্রায় 3.5 বছর ধরে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 নম্বর ব্যাটসম্যান ছিলেন ভারতের বিরাট কোহলি। এবার তাকেই টপকে শীর্ষে উঠে গেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাবরের রেটিং পয়েন্ট 865 আর কোহলির 857। এছাড়া অপরিবর্তিত থেকে 3 নম্বরে রয়েছেন ভারতের রোহিত শর্মা, তার রেটিং পয়েন্ট 825। 801 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের 4 নম্বরে আছেন কিউই ব্যাটসম্যান রস টেইলর। তারপরেই 791 রেটিং পয়েন্ট নিয়ে 5 নম্বরে আছেন অজি ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো আছেন 6 নম্বরে, তার রেটিং পয়েন্ট 785। 778 রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ উপরে উঠে 7 নম্বরে আছেন ফখর জামান। এরপরই আছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসি, অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের সেই হোপ। চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ড। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে নিজেদের মাঠে 2-1 গোলে জিতে এগিয়ে আছে সিটিজেনরা। তাই এই ম্যাচে কিছুটা হলেও নির্ভর থাকবে পেপ গার্দিওলার দল। অন্যদিকে ঘরের মাঠে জয় তুলে নিতে চাইবে ডাই বরুসেনরাও। ডর্টমুন্ডের সিগন্যাল ইডুনা পার্কে 2 দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। পেপ গার্দিওলা দায়িত্ব নেয়ার পর শেষ 4 চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠা হয়নি ম্যানচেস্টার সিটির। এবারেও কি তাই হবে? না, তা নিশ্চয়ই চাইবে না সিটি বস। বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলা হলেও শতভাগ জয় তুলে নিতে চাইবে সিটিজেনরা। প্রথম পর্বে নিজেদের মাঠে 2-1 গোলে জিতেছিল ম্যান সিটি। সেই সুখ স্মৃতি নিয়েই সিগন্যাল ইডুনা পার্কে মাঠে নামবে পেপ গার্দিওলার দল। দলের আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরোকে এ ম্যাচেও পাচ্ছে না কোচ। এখনও তাকে নিয়ে শঙ্কা রয়ে গেছে। লাপোর্তেকে নিয়েও রয়েছে সংশয়। তবে ডি ব্রুইনি, মাহরেজ, জেসুস ও গুন্ডোগানদের নিয়ে জয়ের লক্ষ্যে ছক কষছেন কোচ। যদিও ড্র করলেই তারা উঠে যাবে সেমিফাইনালে। ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে। খেলোয়াড়রাও তাই চায়। যখন সেমিফাইনালে আমরা উঠতে পারি না, তখন খেলোয়াড়রাই সবচেয়ে বেশি হতাশ হয়। এটা কখনোই আমরা কেউ চাই না। আমরা চেষ্টা করব এ ম্যাচে কোনো রকম ভুল না করে ম্যাচটা বের করে আনতে।
If we are good, we are going to do. অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ড এই ম্যাচটি তাদের নিজেদের মাঠে খেললেও কিছুটা তো পিছিয়ে আছে আগের পর্বে হেরে, তাই জয়টা তাদের চাই আর সে লক্ষ্যেই মাঠে নামবে তারা। I mean, I haven't played against him yet, but ম্যানচেস্টার সিটি অনেক ভালো একটা দল। বর্তমানে তারা ইংলিশ লিগে অনেক ভালো ফর্মে আছে। তাদের মাঠে আমরা ভালো পারফরম্যান্স করেছি। আশা করছি আমাদের মাঠে সেই ধারাবাহিকতা বজায় রেখে জয় তুলে নিতে পারবো। I will play against him. Maybe there's going to be another strike. ডর্টমুন্ডের ইনজুরির তালিকাটা দীর্ঘ। সানচো, উইটসেলদের পাশাপাশি মার্কোরিয়াসকে নিয়েও আছে শঙ্কা, তাই হ্যামেলস, হ্যালন্ডদের দিকেই চোখ থাকবে সবার। ফারজানা মুমু, সময় সংবাদ। খেলার সময়ে আরও থাকছে টানা জয়ে বিরাট কোহলির দল, হেরেই চলছে ওয়ার্নাররা। নাটকীয় ম্যাচে সানরাইজার্সকে 6 রানে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে রাতে মুখোমুখি হবে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। প্রথম পর্বে 3-1 গোলের জয়ে এগিয়ে আছে জিদানের দল। সেমিফাইনালে যেতে হলে বড় জয় পেতে হবে অলরেডদের। নিজেদের মাঠ অ্যানফিল্ডে কাজটা কঠিন হলেও হাল ছাড়তে নারাজ কোচ ক্লপ। এল ক্লাসিকো জয়ের আত্মবিশ্বাস পুঁজি করে জয়ের সংকল্প রিয়ালের। ম্যাচটি শুরু হবে আজ রাত 1টায়। রিয়াল মাদ্রিদ লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বের উত্তেজনায় ঠাসা এক ম্যাচ নিয়ে হাজির হবে দুদল। প্রস্তুতিতে নেই ঘাটতি, জয়ের লক্ষ্যে অটুট মনোবল। এখন শুধু মাঠের লড়াইয়ে উজাড় করে দিতে হবে নিজেদের। প্রথম পর্বে রিয়ালের কাছে 3-1 গোলে হেরে শঙ্কায় দিন কাটছে লিভারপুলের। নিজেদের মাঠে কমপক্ষে 2-0 গোলে জিততে হবে ক্লপের দলকে, নইলে বাজবে বিদায় ঘণ্টা। অন্যদিকে মাত্রই বছরের প্রথম এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে উজ্জীবিত রিয়াল মাদ্রিদ। জয়ের সে মন্ত্র লিভারপুলের বিপক্ষে ফিরতি পর্বেও ধরে রাখার লক্ষ্য জিদান শিষ্যদের। হাই ভোল্টেজ এক ম্যাচের অপেক্ষায় প্রহর গুনছে ফুটবল সমর্থকরা। সাম্প্রতিক সময়টা একেবারেই ভালো যাচ্ছে না লিভারপুলের। ইপিএলে 31 ম্যাচ শেষে 52 পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছে ক্লপের দল। চ্যাম্পিয়ন্স লিগেও বাঁচতে পারে বিদায়ের করুণ সুর। কঠিন সময়ে রিয়ালকে হারাতে আপ্রাণ চেষ্টা লিভারপুলের। অতীতে এর আগে হেরে গিয়ে ঘুরে দাঁড়ানোর রেকর্ড আছে অলরেডদের, কিন্তু রিয়ালের মতো দলের বিপক্ষে চাইলেই ফিরে আসা যায় না। বিষয়টা মানছেন ক্লপ নিজেও। রিয়াল মাদ্রিদ ফুটবল বিশ্বের অন্যতম সেরা পরাশক্তি। ওদের বিপক্ষে চাইলেই ঘুরে দাঁড়ানো যায় না, তবে আমরা হাল ছাড়ছি না, চেষ্টা করে যেতে চাই। আশা করছি বড় জয়ে সেমিফাইনালে যেতে পারবো, তবে সব পরিস্থিতির জন্যই তৈরি আছি আমরা। ইনজুরির কারণে এ ম্যাচেও ভার্জিল ভ্যান ডিক, জো গোমেজ, জোয়েল ম্যাটিভ ও জর্ডান হেন্ডারসনকে পাবেন না লিভারপুল কোচ। অনিশ্চয়তা আছে কেলেহার, কার্তুইস জোন্স ও ডিভোক ওরিগির খেলা নিয়েও। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই উড়ছে। এল ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে টেবিলের 2-এ উঠে এসেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে বড় জয় পেলেও ম্যাচটা গুরুত্বের সঙ্গেই দেখছেন জিদান। করোনা আক্রান্ত হয় খেলতে পারবেন না সার্জিও রামোস। এছাড়া সমর্থকদের মিস করতে হবে ভারানে ও লুকাস ভাস্কুয়েজকে। লিভারপুল ভালো দল, ওদের লড়াকু মনোভাবের কথা আমি জানি। ওরা আমাদের হারাতে আপ্রাণ চেষ্টা করবে, সেটা মাথায় রেখেই পরিকল্পনা সাজাবো আমরা। কোনোভাবেই সুযোগ হাতছাড়া করতে চাই না। দু দলের এর আগে দেখা হয়েছে 7 বার। 4 জয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ, 3 জয় আছে লিভারপুলের। পারভিন আক্তার, সময় সংবাদ। দর্শক, দেশ জুড়ে আসলে লকডাউন চলছে এবং সর্বাত্মক যে লকডাউন, তার মাঝখানে করোনা ভাইরাসের কারণে এমনিতে মানুষের জীবন বিপর্যস্ত। তার মাঝে যারা ফুটবল প্রেমী আছেন তাদের জন্য এই সময়টা আসলে অন্যরকম ভালো লাগার, কেননা চ্যাম্পিয়ন্স লিগে খুব দুর্দান্ত কিছু ম্যাচ তারা উপভোগ করতে পারছেন। গতদিন যেমন পিএসজি এবং বায়ার্ন মিউনিখের দুটো লেগই খুব জমজমাট হয়েছে। আজকে রাতে তাদের জন্য কিন্তু আরও দুর্দান্ত একটি ম্যাচ অপেক্ষা করছে। রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল মুখোমুখি হবে। প্রথম লেগের কথা যদি একটু বলতে চাই, প্রথম লেগে কিন্তু রিয়াল মাদ্রিদ 3-1 গোলে জিতে এগিয়ে আছে। নিজেদের মাটিতে তারা জিতেছিল। আমরা একটু দেখাতে চাই, এর আগে চ্যাম্পিয়ন্স লিগে যে মুখোমুখি 7 বার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল, সেখানে 7 ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদ জয়ের দিক থেকে একটু এগিয়ে আছে। 4টি জয় ছিল তাদের এবং লিভারপুলের জয় 3টিতে। তবে একেবারে একাধিপত্য যে রিয়ালের নাই সেটি দেখা যাচ্ছে, অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই এই পরিসংখ্যানেও দেখা যায়। আর যদি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যেতে চাই, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে খুবই শক্তিশালী অবস্থান আছে রিয়াল মাদ্রিদের, কেননা সবচেয়ে সফল দল চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে। 13 বার তারা এই ইউরোপের যে শ্রেষ্ঠত্বের মুকুট সেটি তারা মাথায় পড়েছে। সেই দিক থেকে লিভারপুল কিছুটা পিছিয়ে। ইউরোপীয় কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ সব মিলিয়ে তারা কিন্তু
ছয়বার এই ইউরোপে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছে। তবে দুই দলে যেহেতু দুজন মাস্টার মাইন্ড আছেন, দুই কোচের কথা বলবো, ইয়র্গেন ক্লপ লিভারপুলের সঙ্গে আছেন তিনি, এবং রিয়াল মাদ্রিদে আছেন আরেক মাস্টার মাইন্ড জিনেদিন জিদান। লিভারপুলের ক্ষেত্রে একটু বলবো যে দুটো দলই আসলে ইনজুরি সমস্যায় খুবই জর্জরিত। লিভারপুলের ক্ষেত্রে যেমন ভার্জিল ভ্যান ডাইক, জো গোমেজ কিংবা জোয়েল মাতিব এবং জর্ডান হেন্ডারসন তারা কিন্তু এই একাদশে নেই। দীর্ঘদিন ধরেই ভার্জিল ভ্যান ডাইক, যিনি লিভারপুলের অলরেডদের ডিফেন্সের প্রাণ, তিনি ইনজুরিতে রয়েছেন, কিন্তু তাদের ছাড়া আমরা একটু দেখতে পাচ্ছি গোল পোস্টে অ্যালিসন বেকার অলরেডদের কিন্তু ভরসার নাম, এবং ডিফেন্সে যারা আছেন রবার্টসন, কাবাক, ফিলিপস, আলেকজান্ডার আর্নল্ড, তাদের কিন্তু এখন বড় রোল প্লে করতে হবে এই ম্যাচটিতে। পিছিয়ে থাকলেও তাদের যেহেতু অ্যাওয়ে গোল আছে, এটি তাদের জন্য সবচেয়ে বড় আস্থার জায়গা, এবং মাঝমাঠে মিলনার, উইনালডাম এবং ফ্যাবিনোরও দায়িত্ব আছে বড়। তবে লিভারপুল ভক্তদের জন্য সবচেয়ে তাদের যে আস্থার জায়গা এবং তারা যে তাকিয়ে থাকবেন যাদের ওপর, সাদিও মানে, ফিরমিনো এবং মোহাম্মদ সালাহ, এই ত্রয়ী কিন্তু সবসময় লিভারপুলকে গত কয়েক মৌসুমে আমরা দেখেছি, যেবার তারা চ্যাম্পিয়ন্স লিগও জিতলো সেবারও আমরা দেখেছি যে এই ত্রয়ীর যে একটা ম্যাজিক সেটা দেখেছি। তবে এই মৌসুমে লিভারপুল খুব একটা জ্বলে উঠতে পারছিল না, তাদের সেই ছন্দটা তারা ধরে রাখতে পারছিল না। একে তো তাদের অনেক লম্বা ইনজুরি, গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিলেন না, নানা সমস্যায় তারা সেইভাবে জ্বলে উঠতে পারেনি। এখন পর্যন্ত তাদের যে লিগ রেস, ইংলিশ প্রিমিয়ার লিগের লিগ রেস থেকেও অনেকটা ছিটকে গেছে। তবে রিয়াল মাদ্রিদের কথা একটু বলবো। রিয়াল মাদ্রিদেও গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা কিন্তু ইনজুরিতে আছে এবং করোনা আক্রান্ত আছেন, যেমন সার্জিও রামোস করোনা আক্রান্ত আছেন, রাফায়েল ভারানে তিনিও করোনা আক্রান্ত আছেন, তারা থাকছেন না। এছাড়া গত ম্যাচে তারা যে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়েছিল, সেই ম্যাচে ভালো খেলা লুকাস ভাস্কেসও কিন্তু এই ম্যাচে থাকছেন না, এবং অনিশ্চিত আছেন কারভাহালো, এবং এইডেন হ্যাজার্ড, যিনি দীর্ঘদিন ধরে ইনজুরিতে আছেন, তিনি ফিরবেন, তারও না ফেরার সম্ভাবনাটাই বেশি। সেইখানে তাদের গোল পোস্টেও কিন্তু একজন খুবই তারকা একজন গোলরক্ষক আছেন, থিবো কোর্তোয়া। এছাড়া মেন্ডি, মিলিতাও, নাচো, তাদের উপরেও কিন্তু বড় দায়িত্ব থাকবে এই ডিফেন্স সামলানোর, যেহেতু ডিফেন্সেই তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা নেই। মাঝমাঠে লুকা মদ্রিচ, টনি ক্রুস এবং ক্যাসিমিরো। মাঝমাঠটা খুবই শক্তিশালী রিয়াল মাদ্রিদের, সবাই অভিজ্ঞ। টনি ক্রুস এই মুহূর্তে খুবই ফর্মে আছেন, এবং ফ্রন্ট লাইনের কথা যদি বলতে হয়, ভিনিসিয়াস জুনিয়রের কথা আলাদা করে বলতে হবে। সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের দুটো ম্যাচের কথাই যদি বলি, প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে জয় এবং এল ক্লাসিকো দুটোতেই তিনি ভালো খেলেছেন। অ্যাসেন্সিও এবং বেনজেমাও আছেন, অভিজ্ঞ বেনজেমা, তারাও আছেন এই ম্যাচে দলের হয়ে পারফর্ম করতে। দুই কোচের কথা একটু বলতে চাই। ইয়র্গেন ক্লপের অধীনে লিভারপুল কিন্তু 2018-19 মৌসুমে তার অধীনে 14 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, এবং আর একটু যদি জিনেদিন জিদানের কথা বলতে চাই, দায়িত্ব নিয়ে প্রথম দফায় রিয়াল মাদ্রিদের হয়ে তিনি প্রথম দফায় পরপর 3টি শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ, হ্যাট্রিক শিরোপা তিনি দলকে জিতিয়েছিলেন। আজকে এই ম্যাচটিতে খেলোয়াড়দের পাশাপাশি এই দুই কোচের দ্বৈরথ দেখার জন্য মানুষ আসলে অপেক্ষা করবে। তবে সবচেয়ে বড় যেটি, অ্যাওয়ে গোলে লিভারপুলের সবচেয়ে বড় জায়গা, যদিও তারা 3-1 গোলে প্রথম লেগে পিছিয়ে আছে, কিন্তু অ্যাওয়ে গোলটাই তাদের সবচেয়ে বড় আশার জায়গা। তো রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের ম্যাচের বিশ্লেষণ ছিল এটাই। আমরা এবার একটু আগে যেটি বলছিলাম, ম্যানচেস্টার সিটি এবং ডর্টমুন্ডের মধ্যকার যে আরও একটি ম্যাচ আছে, সেই ম্যাচের খবর আরও একটু জানবো। এই মুহূর্তে জার্মানির বার্লিন থেকে এই ম্যাচটির সব শেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন সহকর্মী বিটু বড়ুয়া। মাকসুম, আপনাকে চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণের শুভেচ্ছা জানাচ্ছি। মাকসুম, আপনি নিশ্চয়ই জানেন আজকে থেকে বাংলাদেশে বর্ষবরণ, আসলে আমরা বর্ষকে বরণ করে নিয়েছি। সেই সাথে যদি খেলার কথা বলি, তাহলে চ্যাম্পিয়ন্স লিগের দুর্দান্ত একটি ম্যাচের কিন্তু আমরা অপেক্ষায় আছি। আজ একটু পরেই, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 1টায় কিন্তু মুখোমুখি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজকে মুখোমুখি হচ্ছে ম্যান সিটি এবং বোরুসিয়া ডর্টমুন্ড। আপনি জানেন যে বোরুসিয়া ডর্টমুন্ড কিন্তু দুর্দান্ত একটি দল, এবং ম্যান সিটি কিন্তু এখন সবার উপরে, অর্থাৎ 74 পয়েন্ট নিয়ে পেপ গার্দিওলার এই দলটি কিন্তু এখন সবার উপরে অবস্থান করছে। সেই সাথে ওই যে চৈত্র সংক্রান্তির কথা বলছিলাম, গতকাল কিন্তু কোয়ার্টার ফাইনালে আরেকটি সংক্রান্তি, অর্থাৎ বায়ার্নের কিন্তু সংক্রান্তি হয়েছে পিএসজির কাছে। তারা 1-0 গোলে যদিও জিতেছে, কিন্তু প্রথম লেগে যে পিএসজি জিতেছিল, সে কারণে কিন্তু বায়ার্নের বিদায় আমরা দেখতে পেলাম। তবে আজকে কিন্তু বোরুসিয়া ডর্টমুন্ড কিন্তু সমস্ত শক্তি উজাড় করে দিয়ে খেলবে, সেটি কিন্তু নিশ্চিত করেছেন
এডিন তেরজিস, তিনি কোচ হিসেবে তিনি কিন্তু বলছেন যে এই মুহূর্তে যদিও আক্সেল ভিটসেল তিনি কিন্তু মধ্যমাঠের প্রাণ, এই বেলজিয়ামের এই খেলোয়াড় কিন্তু আজকে খেলতে পারছে না, সেই সাথে মার্সেল স্মেলসার এবং ইউসুফা মৌকৌকো তিনিও কিন্তু খেলতে পারছেন না, কিন্তু তারপরেও আজকে কিন্তু দুর্দান্ত ফর্মে থাকবেন বলে আশা করা যাচ্ছে, কারণ ট্রেনিং এ আমরা দেখতে পেয়েছি সেখানে মাটস হুমেলস এবং সেই সাথে মার্কো রয়েস এই দুজন কিন্তু দুর্দান্ত প্রতাপে আজকে খেলবেন, সেটি আশা করা যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার আজকে কিন্তু বোরুসিয়া ডর্টমুন্ডের মাঠেই কিন্তু এই ম্যান সিটি খেলবে। তারপরেও কিন্তু ম্যান সিটির যে শক্তি সেখানে কিন্তু আমরা ভুলে গেলেই একেবারেই চলবে না। মাকসুম, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেখানে মধ্যমাঠে কিন্তু ইলকাই গুঞ্জোগান, তিনি জার্মানির জাতীয় দলের খেলোয়াড়, এতটাই দুর্দান্ত ফর্মে আছেন, এবং ডিব্রুইনে কিন্তু বেলজিয়ামকে অনেক দিন ধরে সার্ভিস দিয়ে যাচ্ছেন, এবং এটি কিন্তু একেবারে অশ্বারোহী ঘোড়ার উপর চড়ে বসা একজন দুর্দান্ত সম্রাটের মতোই তিনি খেলে যায় সবসময়। কিন্তু তিনি যেভাবে ডিফেন্সিভ মিডফিল্ড থেকে শুরু করে একবারে অফেন্সিভে গিয়ে দুর্দান্ত রকমের খেলে, একেবারে মাঝমাঠ থেকে বল নিয়ে গিয়ে যেভাবে তিনি গোল করেন, সেই ক্ষমতাটা কিন্তু জার্মানির যে বোরুসিয়া ডর্টমুন্ড সেখানেও কিন্তু ছিল আক্সেল ভিটসেল, কিন্তু তিনি কিন্তু এগিয়ে দেন। তবে মার্কো রয়েসের যে ফুটবল শৈলী সেটিকে কিন্তু ভুলে গেলে চলবে না। তবে পেপ গার্দিওলা মনে করছেন এই মুহূর্তে ঠিক যেভাবেই হোক না কেন, তার দল যেভাবে প্রথম লিগে কিন্তু 2-1 গোলে জিতেছে, আজকে কিন্তু আরেকটি চমৎকার ম্যাচ তিনি উপহার দিবেন, এবং বলছেন যে যেভাবেই হোক কিন্তু একটু পরের যে ম্যাচটি সেটি কিন্তু পেপ গার্দিওলার দল ম্যান সিটি ছেড়ে দিয়ে কথা বলবে না। সবকিছু মিলিয়ে আমরা একটি অসাধারণ ম্যাচ দেখতে পাবো, সে আশায় কিন্তু মাকসুম আপনার কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। মাকসুম, ধন্যবাদ আপনাকে। সহকর্মী বিটু বড়ুয়া খুব সুন্দর করে কথা বলেন। জার্মানি থেকে তিনি সিগন্যাল ইদুনা পার্কে আজকে যে ম্যাচটি হবে ম্যানচেস্টার সিটি এবং বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার ম্যাচ, সেটি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। আবারও চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গ, জিতেও শেষ রক্ষা হলো না বায়ার্নের, মধুর প্রতিশোধ নিল পিএসজি। দ্বিতীয় লেগে 1-0 গোলে জয়ের পরও অ্যাওয়ে গোলের হিসেবে বাদ বাভারিয়ানরা, আর হেরেও সেমির টিকিট পেয়েছে পচেত্তিনো বাহিনী। প্রতিশোধ শব্দটা অনেক ক্লিশে ফুটবল ময়দানে, কিন্তু বাস্তবতা হচ্ছে মনের কোণে এই শব্দটাই যে আলাদা একটা আলোড়ন তুলে প্রতি মুহূর্তে। না হলে কি আর বাভারিয়ানদের মুখোমুখি হওয়ার আগে পিএসজি শিবিরে বারবার ভেসে ওঠে সেই ফাইনালের কথা? ইনজুরির কারণে মূল খেলোয়াড়দের না থাকাও একটা কারণ বলে মনে করেন ফ্লিক। আমরা দুটো ভালো ম্যাচ খেলেছি, কিন্তু আফসোস আমরা জয় পেলেও পরের ধাপে পৌঁছতে পারিনি। ছেলেরা চেষ্টা করেছে কিন্তু হয়নি, এটাই বাস্তবতা। আপনি প্রতিদিন জিতবেন না। লেওনডস্কি, গ্যানারব্রি, গোরেৎজেকা, সুলের না থাকাটাও ভুগিয়েছে আমাদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আবারও ক্রিকেট, এবারে আইপিএল প্রসঙ্গ। দুর্দান্ত এক ম্যাচ জিতে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা দ্বিতীয় ম্যাচ হারল ডেভিড ওয়ার্নারের দল। আগে ব্যাট করে 149 রান করে আরসিবি, জবাবে 143 রানে থামে হায়দ্রাবাদের ইনিংস। চেন্নাইয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় চ্যালেঞ্জার্স, তবে বিরাট কোহলি ও শাহবাজ মিলে হাল ধরেও ব্যর্থ হন। শাহবাজ 11 আর অধিনায়ক বিরাট কোহলি ফেরেন 33 রান করে। এরপর আর কেউই দাঁড়াতে পারেনি। তবে বরাবরই আইপিএলে ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল এদিন ত্রাতা হন। ম্যাক্সওয়েলের 59 রানের উপর ভর করে 149 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জেসন হোল্ডার নেন 3টি উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় হায়দ্রাবাদ। দারুণভাবে হাল ধরেন ওয়ার্নার, কিন্তু তিনি 54 রানে আউট হলে বাকিরা হন ব্যর্থ। আশা দেখিয়েছিলেন রশিদ খান। আফগান এই ব্যাটসম্যানও আউট হলে শেষ ওভারে হায়দ্রাবাদের দরকার ছিল 8 রান, কিন্তু 6 রানে ম্যাচ হেরে বসে সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিকে আইপিএল থেকে ছিটকে পড়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। আঙুল ভেঙে যাওয়ায় রাজস্থান রয়্যালসের হয়ে চলতি আসরে আর মাঠে নামা হবে না ইংলিশ এই তারকার, নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েন বেন স্টোকস। কিংস 11 পাঞ্জাবের হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইলের এই বাউন্ডারি ক্যাচ ধরতে গিয়ে বল আঙুলে লাগে তার। এরপর সেই ম্যাচে মাত্র 1 ওভারই বল করতে পারেন স্টোকস। ব্যাটিংয়ে নেমেও বিনা রান করে আউট হয়ে যান এই ইংলিশ অলরাউন্ডার। ইনজুরি গুরুতর হওয়ায় আর আইপিএল খেলতে পারবেন না তিনি। রাজস্থান রয়্যালস জানিয়েছে স্টোকস আপাতত ক্লাবের সঙ্গেই থাকতে চেয়েছেন, মাঠে উপস্থিত থেকে ক্লাবকে সমর্থন দিয়ে যেতে চান তিনি। অন্যদিকে স্টোকসের বিকল্প খেলোয়াড়ের কথা ভাবছে রাজস্থান রয়্যালস। টোকিও অলিম্পিকের 100 দিনের কাউন্টডাউনে অলিম্পিক মশাল আছে এখন টোকিওতে।
80 জন অ্যাথলিটের হাত বদল হয়ে মশাল যাবে তার পরের গন্তব্যে। যদিও প্রতিদিন বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গেমস আয়োজনকে সমর্থন করছে না জাপানি নাগরিকরা, তবুও স্বাস্থ্যবিধি মেনেই আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে টোকিও অলিম্পিক আয়োজক কমিটি। 100 দিনের কাউন্টডাউন শুরু। করোনায় বিপর্যস্ত পৃথিবীতে অলিম্পিক্স আলো ছড়াতে চায়। অলিম্পিক্স মশাল এখন জাপানের প্রাণকেন্দ্র টোকিওতে। এই শহরে দ্বিতীয় দিন 80 জনের হাত বদল হয় মশাল। অলিম্পিক মাস্কটের বাহ্যিক রূপও এদিন দৃশ্যমান হলো। টোকিওর গভর্নমেন্ট ইউরোকোকে মাস্কট উন্মোচন করলেন। অদৃশ্য ভাইরাস থেকে গেমসকে রক্ষা করতে সবার প্রাণান্তকর প্রচেষ্টা। আমরা সবাই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। প্রতিদিন যেভাবে করোনা বাড়ছে তাতে বাইরে বের হওয়াই কঠিন। তবুও আমরা আমাদের সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করেই গেমস আয়োজন করব, না হলে গেল 8 বছরের পরিকল্পনা নষ্ট হবে। এত নিরাপত্তার আশ্বাসও কাজ হচ্ছে না, মন গলছে না জাপানবাসীর। 80% জাপানি মনে করেন এই করোনাকালে অলিম্পিক্স আয়োজন ঠিক হয়নি, কেননা এরই মধ্যে দেশটির প্রায় 96,000 মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। অনেক দেশের অ্যাথলিটরা প্রস্তুতি নিতে পারছে না করোনার প্রকোপে। অনেক তারকা তো আসছেই না টোকিও অলিম্পিকে, কিন্তু আইওসি সিদ্ধান্তে অটল। 1974 সালে জাপান অলিম্পিক তাদের দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে উঠতে সাহায্য করেছিল। এবারও অলিম্পিক করোনা থেকে দেশটিকে সমৃদ্ধ করবে বিশ্বাস আয়োজকদের। স্বাস্থ্যকর্মীরা সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে। হাসপাতালে আপৎকালীন সময়ের জন্য সিট বাড়ানো হয়েছে, ডাক্তারের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। তারপরও সীমাবদ্ধতা আছে। আপনি বলুন, সীমাবদ্ধতা ছাড়া পৃথিবীর কোন বিষয়টি আছে? তবু আমরা স্বপ্ন দেখি সফলভাবে গেমস আয়োজনের। প্রায় 10,000 অ্যাথলিটের হাত ঘুরে 23 জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে যাবে অলিম্পিক মশাল। মেহেদী নাইম, সময় সংবাদ। স্কেটিংয়ের খবর। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল আইস স্কেটিং ইভেন্ট। ক্যাপিটাল ইনডোর স্টেডিয়ামে 500 মিটার শর্ট ট্র্যাক স্পিড স্কেটিংয়ের পুরুষ বিভাগে প্রথমবারের মতো ট্রফি জিতেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন উডেজিং। অন্যদিকে 500 মিটার শর্ট ট্র্যাকের নারী বিভাগে প্রথম হয়েছেন কুচুন ইউয়ে। দেখছিলেন চীনের আইস স্কেটিংয়ের কিছু অংশ। এদিকে সুইজারল্যান্ডের অডি 9 পাহাড়ে স্কিইংয়ে মেতেছে একদল তরুণ তরুণী। বরফে আচ্ছাদিত সেই পাহাড়ে 4 দিন ব্যাপী চলে স্কিইং। উঁচু নিচু পাহাড়ি পথ থেকে পড়লেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, তবে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে তারা। সুইজারল্যান্ডের ব্যতিক্রমধর্মী স্কিইংয়ের খবর থাকছে এবারের প্রতিবেদনে। শ্বেতশুভ্র বরফের উপর ছুটে চলছে